প্রায় ২০ লক্ষ বছর আগে পৃথিবীর এক অন্ধকার সন্ধ্যায় পূর্ব আফ্রিকার কোনো এক প্রাচীন তৃণভূমির কাছে কয়েকজন মানুষ দূর থেকে আগুনের আলো দেখেছিল। তারা জানত না আগুন কি, জানত না তার উৎস কোথায়, আর জানত না যে সেই লাল কমলা আলো একদিন মানুষের পুরো ইতিহাসকে বদলে দেবে। তাদের সামনে হয়তো জ্বলছিল বজ্রপাতের আঘাতে শুকনো ঘাসে লাগা আগুন, কিংবা কোনো আগ্নেয়গিরির লাভা থেকে ছড়িয়ে পড়া শিখা। প্রাণীরা সাধারণত আগুনকে ভয় পেত, কিন্তু মানুষ ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। এটাই ছিল এক নতুন সম্পর্কের শুরু, প্রকৃতির একটি শক্তিকে শুধু সহ্য করা নয়, তাকে বোঝা, নিয়ন্ত্রণ করা এবং শেষ পর্যন্ত নিজের কাজে ব্যবহার করা। আগুনের আবিষ্কার আসলে কোনো এক ব্যক্তির আবিষ্কার ছিল না। এর কোনো নির্দিষ্ট তারিখ নেই, কোনো আবিষ্কারকের নাম নেই। এটি ছিল হাজার হাজার প্রজন্ম ধরে চলা একটি দীর্ঘ পরীক্ষা, যেখানে মানুষ প্রকৃতিকে দেখে শিখেছিল, ভুল করেছিল, আবার চেষ্টা করেছিল। আর সেই দীর্ঘ যাত্রার শেষেই আগুন হয়ে উঠেছিল মানুষের প্রথম বড় প্রযুক্তি। আগুনের সঙ্গে মানুষের সম্পর্ক কত পুরনো তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও আলোচনা রয়েছে। প্রাচীন প্রত্নস্থলে আগুনের ব্যবহারের সম্ভাব্য প্রমাণ পাওয়া গেলেও সব প্রমাণ একই রকম শক্তিশালী নয়। কোথাও পোড়া হাড়, কোথাও পুড়ে যাওয়া মাটি, কোথাও ছাইয়ের স্তর। কিন্তু প্রশ্ন থেকে যায়, আগুনটি মানুষ জ্বালিয়েছিল নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল? প্রায় ৭৯০,০০০ বছর আগে বর্তমান ইসরায়েলের গেশোর বেনত ইয়াকভ অঞ্চলে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। তারও পরে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন প্রাচীন মানব বসতিতে আগুনের নিয়মিত ব্যবহারের চিহ্ন দেখা যায়। কিন্তু তারও আগে মানুষ হয়তো আগুনের সঙ্গে পরিচিত ছিল। প্রথমে আগুনকে জ্বালানো নয়, আগুনকে ধরে রাখা, বাঁচিয়ে রাখা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই ছিল বিশাল সাফল্য। কারণ আগুন একবার নিভে গেলে আবার আগুন পাওয়া সহজ ছিল না। তাই কোনো গাছের জ্বলন্ত ডালকে যত্ন করে বহন করা, শুকনো কাঠ যোগ করা, বাতাস থেকে শিখাকে রক্ষা করা, এসবই ছিল প্রাচীন মানুষের প্রযুক্তি। তারপর একসময় মানুষ বুঝতে শুরু করল, আগুন শুধু আলো দেয় না, আগুন ঠান্ডার বিরুদ্ধে অস্ত্র। রাতের অন্ধকারে আগুনের চারপাশে বসলে শিকারী প্রাণীরা দূরে থাকে। আগুন খাবারকে নরম করে, অনেক উদ্ভিদ ও মাংসকে সহজে খাওয়ার উপযোগী করে এবং খাবারের স্বাদও বদলে দেয়। রান্না করা খাবার থেকে শরীর তুলনামূলকভাবে সহজে শক্তি পেতে পারে। মানুষের বিবর্তন ও খাদ্যাভ্যাসের ইতিহাসে এই পরিবর্তনের গুরুত্ব নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন। আগুন মানুষের জীবনকে শুধু আরামদায়ক করেনি, এটি মানুষের দৈনন্দিন সময়ের কাঠামোও বদলে দিয়েছিল। সূর্য ডুবে গেলে অন্য প্রাণীদের জন্য রাত শুরু হতো, কিন্তু মানুষের জন্য রাতের একটি নতুন অংশ তৈরি হলো। আগুনের চারপাশে মানুষ আরও কিছুক্ষণ জেগে থাকতে পারল। সেখানে শুধু খাবার রান্না হতো না, সেখানে তৈরি হতে শুরু করল সামাজিকতা, যোগাযোগ, স্মৃতি এবং গল্প বলার এক নতুন পরিবেশ। একজন শিকারী দিনের ঘটনা হাতের ইশারায় বোঝাচ্ছে, অন্যজন তার কথা অনুকরণ করছে। কেউ হয়তো শিকার করা পশুর গতিবিধি দেখাচ্ছে, কেউ বিপদের সংকেত দিচ্ছে। ভাষা তখনও আজকের মতো ছিল না, কিন্তু যোগাযোগ ছিল। মানুষ যত বেশি একসঙ্গে থাকতে শুরু করল, তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল তথ্য। কোন পথে জল পাওয়া যায়, কোথায় বিপজ্জনক প্রাণী দেখা গেছে, কোন গাছের ফল খাওয়া যায়, কোন ঋতুতে কোন প্রাণী কোথায় আসে। এই তথ্য যদি একজনের মাথা থেকে অন্যজনের মাথায় পৌঁছাতে পারে, তাহলে একটি ছোট দলের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। আর সেই দীর্ঘ রাতগুলো হয়তো মানুষের সামাজিক মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলেছিল। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ঠিক কী ঘটেছিল, কিন্তু একটি বিষয় পরিষ্কার, আগুন মানুষের জীবনযাত্রাকে এমনভাবে বদলে দিয়েছিল যা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায়নি। হাজার হাজার বছর পেরিয়ে মানুষ আফ্রিকা ছেড়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল। বরফে ঢাকা অঞ্চল, মরুভূমি, ঘন বন, পাহাড়, প্রতিটি নতুন পরিবেশ মানুষের সামনে নতুন সমস্যা তৈরি করল। আর প্রতিটি সমস্যার উত্তর খুঁজতে মানুষ তৈরি করল নতুন কৌশল। পাথরের হাতিয়ার আরও উন্নত হল, কাঠ, হাড় ও শিংয়ের ব্যবহার শুরু হল। মানুষ শিকারকে দূর থেকে আঘাত করার প্রযুক্তি তৈরি করল। পোশাক,
আশ্রয় ও আগুনের সমন্বয়ে মানুষ এমন পরিবেশেও টিকে থাকতে পারল যেখানে তার শরীর স্বাভাবিকভাবে টিকে থাকার জন্য তৈরি ছিল না। এভাবেই মানুষ ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে লড়াই করার পাশাপাশি প্রকৃতিকে নিজের উপযোগী করে তুলতে শিখল। কিন্তু মানুষের সবচেয়ে বড় পরিবর্তন ঘটল যখন সে শুধু শিকারী ও সংগ্রাহক হিসেবে বেঁচে থাকা থেকে খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যেতে থাকল। প্রায় 12,000 বছর আগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কৃষির সূচনা হতে থাকে। এটি কোনো একদিনে ঘটেনি এবং পৃথিবীর সব জায়গায় একই সময়ে ঘটেনি। পশ্চিম এশিয়ার ফার্টাইল ক্রেসেন্ট অঞ্চলে গম, যব ও অন্যান্য উদ্ভিদের চাষ এবং ভেড়া, ছাগলের মতো প্রাণীর গৃহপালনের প্রমাণ পাওয়া যায়। একই সময়ে বা তারপরে অন্য বিশ্বের অঞ্চলেও স্বাধীনভাবে কৃষির বিকাশ ঘটে। মানুষ বুঝতে শুরু করেছিল প্রকৃতির কাছ থেকে খাবার পাওয়ার অপেক্ষা না করে কিছু খাবার নিজেই উৎপাদন করা যায়। এই পরিবর্তন ছিল বিপ্লবের মতো। কিন্তু কৃষি মানে শুধু বীজ মাটিতে ফেলা নয়, কৃষি মানে একই জায়গায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় থাকা। জমি প্রস্তুত করা, বীজ বোনা, ফসলের জন্য অপেক্ষা করা, জল সংগ্রহ করা, ফসল রক্ষা করা এবং শেষে খাদ্য সংরক্ষণ করা। মানুষ যখন খাদ্য উৎপাদনের উপর নির্ভর করতে শুরু করল, তখন তার চারপাশে তৈরি হলো নতুন ধরনের বসতি। ছোট ছোট গ্রাম বড় হতে লাগলো, বাড়ি স্থায়ী হলো, মাটির পাত্র তৈরি হলো, শস্য সংরক্ষণের ব্যবস্থা তৈরি হলো। মানুষ ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য হলো। আজকের খাবার নয়, আগামী মাসের খাবার। শুধু আজকের পরিবার নয়, আগামী প্রজন্মের জন্যেও খাদ্য। আর এখানেই জন্ম নিল একটি নতুন সমস্যা, সম্পদ। যে মানুষ শিকার করে খাবার পায় তার সম্পদ বহনযোগ্য, কিন্তু যে মানুষ জমি চাষ করে তার জমি আছে, তার ঘরে শস্য আছে, তার পশু আছে, তার পাত্র আছে, তার বীজ আছে, তার প্রতিবেশীরও সম্পদ আছে। ফলে মানুষের সমাজে প্রথমবার সম্পদকে নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ভাগ করার প্রশ্ন বড় হয়ে উঠল। কে কত জমি ব্যবহার করবে, কার কত শস্য, কার কত পশু, কে কার কাছে ধার নিয়েছে, কোন পরিবার কতটা খাদ্য সংরক্ষণ করেছে। এই প্রশ্নের উত্তর মুখে মুখে দেওয়া সম্ভব ছিল, কিন্তু সমাজ যত বড় হতে লাগল, স্মৃতির ওপর নির্ভর করা তত কঠিন হয়ে গেল। মানুষ তখনও জানত না যে কয়েক হাজার বছর পরে তার এই সমস্যার সমাধান হবে এমন এক প্রযুক্তি দিয়ে, যা আজ আমাদের কাছে এত সাধারণ যে আমরা তার গুরুত্ব ভুলে যাই। সেই প্রযুক্তি হলো লেখা। কিন্তু লেখার জন্মের আগে পৃথিবীকে আরেকটি বিশাল প্রযুক্তির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই প্রযুক্তির নাম চাকা। চাকার গল্প শুরু হয় আগুনের মতো কোনো এক ব্যক্তির হাত ধরে নয়। আমরা জানি না প্রথম চাকা কে বানিয়েছিল, তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী চাকার ব্যবহার প্রায় খ্রিস্টপূর্ব 4র্থ সহস্রাব্দের মাঝামাঝি সময় ইউরোপ ও পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় চাকাযুক্ত যান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আর চাকার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার ছিল কুমোরের চাকা। অর্থাৎ চাকা শুধু পরিবহনের জন্য আবিষ্কৃত হয়নি, ঘূর্ণনের ধারণা মাটির পাত্র তৈরিতেও বিপ্লব ঘটিয়েছিল। কিন্তু চাকার আগে মানুষ কিভাবে ভার বহন করত? মানুষ নিজের শরীর ব্যবহার করত, কাঠের লাঠি বা টেনে নেওয়ার ব্যবস্থা ব্যবহার করত। কিছু অঞ্চলে স্লেজের মতো সরঞ্জাম ব্যবহার করা হতো। ভারী বস্তু মাটির উপর টেনে নেওয়া যেত, কিন্তু ঘর্ষণ ছিল বিশাল বাধা। একটি ভারী পাথর টেনে নিয়ে যেতে প্রচুর শক্তি দরকার। তারপর মানুষ লক্ষ্য করল, যদি কোনো বস্তু সরাসরি টেনে না নিয়ে গোলাকার কাঠের গুঁড়ির ওপর রাখা যায়, তাহলে সেটিকে সরানো তুলনামূলকভাবে সহজ হয়। এই ধারণা চাকার জন্মের সরাসরি প্রমাণ নয়, কিন্তু এটি দেখায় কিভাবে মানুষ ঘর্ষণ ও চলাচলের সমস্যা নিয়ে বাস্তব পরীক্ষা করতে পারে। তারপর কোনো এক সময় মানুষ বুঝল, পুরো গাছের গুঁড়ি ব্যবহার করার দরকার নেই, গোলাকার কাঠের একটি অংশ ব্যবহার করা যায়। কিন্তু এখানেও সমস্যা ছিল। একটি গোল কাঠের টুকরো নিজে নিজে ভালোভাবে গাড়ির সঙ্গে যুক্ত থাকবে না। তাই দরকার হলো একটি অক্ষ, একটি অ্যাক্সেল, যার চারপাশে চাকা ঘুরবে। এখানেই চাকার আসল প্রযুক্তিগত জটিলতা শুরু হয়। একটি গোলাকার কাঠ কেটে ফেললেই চাকা হয় না। চাকা ও অ্যাক্সেলের মধ্যে ঘর্ষণ কমাতে হয়, কাঠকে সঠিকভাবে গোল করতে হয়, ওজন বহন করার মতো শক্তি দিতে হয় এবং পুরো কাঠামোকে স্থিতিশীল রাখতে হয়।
চাকা তাই সাধারণ কোনো আবিষ্কার ছিল না, এটি ছিল একাধিক সমস্যার সমাধানের সমষ্টি। একটি গাড়ি তৈরি করতে মানুষকে শুধু চাকা বানালেই চলতো না, দরকার ছিল অ্যাক্সেল, ফ্রেম, জোতা, টানার প্রাণী এবং রাস্তা। অর্থাৎ চাকার আবিষ্কার একা পরিবহন বিপ্লব ঘটায়নি। চাকা এবং অন্য প্রযুক্তিগুলো একসঙ্গে কাজ করেই মানুষের চলাচলের ক্ষমতাকে বদলে দিয়েছিল। প্রথম দিকের চাকাগুলো ছিল ভারী এবং কাঠের, পরে প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে স্পোক বা কাঁটার মতো কাঠামো তৈরি হলো, যা চাকাকে হালকা এবং শক্তিশালী করতে সাহায্য করে। এই পরিবর্তন দ্রুত গতির যান তৈরির পথ খুলে দেয়। চাকার সবচেয়ে বড় শক্তি ছিল দূরত্বকে ছোট করে দেওয়া। একটি মানুষ তার কাঁধে যতটা বহন করতে পারে তার সীমা আছে, কিন্তু একটি গাড়ি অনেক বেশি ওজন বহন করতে পারে। ফলে খাদ্য, কাঠ, পাথর, ধাতু এবং অন্যান্য সম্পদ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সহজ হলো। বাণিজ্য বাড়ল, দূরের বসতির সঙ্গে যোগাযোগ বাড়ল। মানুষ শুধু নিজের গ্রামের মধ্যে নয়, বৃহত্তর অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে শুরু করল। আর যখন এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে শুরু করল, তখন প্রযুক্তি, ধারণা, ভাষা ও সংস্কৃতিও দ্রুত ছড়াতে লাগল। কিন্তু সভ্যতার বিস্তার যত বাড়ল, মানুষের সামনে আবার ফিরে এলো সেই পুরনো সমস্যা, তথ্য। একটি ছোট গ্রামে একজন প্রবীণ মানুষ হয়তো মনে রাখতে পারেন কার কাছে কত শস্য আছে, কিন্তু যদি সেই গ্রামে শত শত পরিবার থাকে, যদি একটি শহরে হাজার হাজার মানুষ থাকে, যদি একজন ব্যবসায়ী দূরের শহরে শস্য পাঠায় এবং মাস কয়েক পরে তার হিসাব চায়, যদি একজন শাসক জানতে চান তার গুদামে কত শস্য জমা হয়েছে, মুখের কথা তখন যথেষ্ট নয়। মানুষ প্রথমে হিসাব রাখার জন্য বস্তু ব্যবহার করেছিল। প্রাচীন নিকট প্রাচ্যে ছোট ছোট মাটির টোকেন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ধরনের পণ্য বা পরিমাণের প্রতিনিধিত্ব করতে পারে। একটি টোকেন হয়তো নির্দিষ্ট সংখ্যক শস্যের পরিমাণ বোঝাতো, অন্যটি কোনো প্রাণী বা পণ্যের হিসাব নির্দেশ করত। এটি এখনও পূর্ণাঙ্গ লেখা নয়, কিন্তু এখানেই মানুষের চিন্তায় একটি বিশাল পরিবর্তন ঘটছিল। একটি বাস্তব বস্তি বা ধারণাকে একটি চিহ্ন দিয়ে বোঝানো। এই ধারণাটি ছিল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মানসিক বিপ্লব। কারণ মানুষ যখন বুঝল যে একটি চিহ্ন কোনো বস্তু, সংখ্যা বা ধারণার প্রতিনিধিত্ব করতে পারে, তখন পৃথিবীকে শুধু চোখ দিয়ে দেখার প্রয়োজন রইল না, পৃথিবীকে প্রতীক দিয়ে প্রকাশ করা সম্ভব হল। বাস্তব শস্যের পরিবর্তে শস্যের একটি চিহ্ন, বাস্তব পশুর পরিবর্তে পশুর একটি প্রতীক, বাস্তব সংখ্যা নয়, সংখ্যার একটি লিখিত রূপ। এইভাবেই হিসাব থেকে ধীরে ধীরে লেখার দিকে পথ তৈরি হল। খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দীর শেষ দিকে মেসোপটেমিয়া অঞ্চলে, বিশেষ করে উরুকের মতো নগর কেন্দ্রে প্রাথমিক লিখন ব্যবস্থার বিকাশ ঘটে। মাটির ট্যাবলেটের রিড বা নলখাগড়ার মতো উপকরণ দিয়ে চিহ্ন তৈরি করা হতো। ভেজা কাদামাটিতে চাপ দেওয়া সেই ছোট ছোট চিহ্ন পরে শুকিয়ে শক্ত হয়ে যেত। এগুলোকে আমরা কিউনিফর্ম বা কিউনিফর্ম লিখন ব্যবস্থার প্রাথমিক রূপ হিসেবে চিনি। শুরুতে এই লেখা মূলত প্রশাসন, হিসাব, পণ্য, শ্রম ও সম্পদের মতো বাস্তব বিষয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। ভাবুন, হাজার হাজার বছর আগে একটি শহরের একজন হিসাবরক্ষক বসে আছেন। তার সামনে নরম কাদামাটির একটি ট্যাবলেট, পাশে শস্যের গুদাম, বাইরে শ্রমিকেরা কাজ করছে। কেউ শস্য নিয়ে আসছে, কেউ পশু নিয়ে আসছে, কেউ মজুরি হিসাবে খাদ্য পাচ্ছে। হিসাবরক্ষক সব কিছু মনে রাখতে পারবেন না, তাই তিনি মাটিতে চিহ্ন কাটছেন। একটি চিহ্ন একটি সংখ্যা, অন্যটি একটি পণ্য, আর কয়েকটি চিহ্ন একসঙ্গে একটি তথ্য। এই মুহূর্তটি দেখতে হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু মানব ইতিহাসের দৃষ্টিতে এটি ছিল অসাধারণ। কারণ প্রথমবারের মতো মানুষের স্মৃতি শরীরের বাইরে সংরক্ষিত হতে শুরু করল। একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু তার লেখা থেকে যেতে পারে। একজন ব্যবসায়ী দূরে চলে যেতে পারে, কিন্তু তার হিসাব থেকে যেতে পারে। একজন শাসক বদলে যেতে পারে, কিন্তু তার প্রশাসনিক রেকর্ড টিকে থাকতে পারে। একটি প্রজন্মের জ্ঞান অন্য প্রজন্মের কাছে পৌঁছতে পারে। এটাই লেখার আসল শক্তি। এটি মানুষের স্মৃতিকে ব্যক্তির মস্তিষ্ক থেকে বের করে একটি বস্তুতে বন্দী করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। লেখা হঠাৎ করে একদিন আবিষ্কৃত হয়নি। এটি দীর্ঘ বিবর্তনের ফল। ছবি থেকে প্রতীক, প্রতীক থেকে ধারণা, ধারণা থেকে শব্দ, আর শব্দ থেকে জটিল লিখন ব্যবস্থা, এই পরিবর্তন বহু প্রজন্ম ধরে ঘটেছে। একইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে বিভিন্ন ধরনের লিখন ব্যবস্থার বিকাশ ঘটেছে। মেসোপটেমিয়ার কিউনিফর্ম, ইজিপ্টের হাইরোগ্লিফস এবং পরে অন্যান্য অঞ্চলের লিখন ব্যবস্থা মানব সভ্যতার বিভিন্ন পথকে প্রতিনিধিত্ব করে। চাকা আর লেখা দুটো আবিষ্কার দেখতে সম্পূর্ণ আলাদা।
একটি মানুষকে স্থানান্তরিত করে, অন্যটি তথ্যকে স্থানান্তরিত করে, কিন্তু তাদের গভীরে একটি একই উদ্দেশ্য কাজ করছিল: সীমাবদ্ধতা অতিক্রম করা। চাকা মানুষের শরীরের সীমা অতিক্রম করেছিল, লেখা মানুষের স্মৃতির সীমা অতিক্রম করেছিল, আর আগুন মানুষকে প্রকৃতির শক্তির সামনে অসহায় প্রাণী থেকে প্রযুক্তি ব্যবহারকারী প্রাণীতে পরিণত করার পথে নিয়ে গিয়েছিল। আগুন মানুষকে রাতের অন্ধকারে আলো দিয়েছিল, রান্না মানুষকে খাদ্যের নতুন জগৎ দিয়েছিল, কৃষি মানুষকে স্থায়ী বসতি দিয়েছিল, বসতি মানুষকে সম্পদের হিসাব করতে বাধ্য করেছিল, সম্পদের হিসাব মানুষকে প্রতীকের দিকে ঠেলে দিয়েছিল, আর প্রতীক থেকে জন্ম নিল লেখা। একই সময়ে মানুষের তৈরি বসতি, বাণিজ্য ও সম্পদ পরিবহনের প্রয়োজন চাকার প্রযুক্তিকে শক্তিশালী করেছিল। এই পরিবর্তনগুলো আলাদা আলাদা ঘটনা ছিল না, এগুলো ছিল একটি দীর্ঘ শৃঙ্খলের অংশ। আগুনের পাশে বসা সেই প্রাচীন মানুষ হয়তো কখনো ভাবেনি যে কয়েক হাজার প্রজন্ম পরে তার বংশধরেরা মাটির ট্যাবলেটে ইতিহাস লিখবে। যে মানুষ একদিন পাথরের ওপর ভারী বস্তু গড়িয়ে নিয়ে যাওয়ার কৌশল ভাবছিল, সে জানত না যে তার তৈরি চাকার ধারণা একদিন গাড়ি, রথ, যন্ত্র, কারখানা এবং আধুনিক শিল্প সভ্যতার ভিত্তি হয়ে উঠবে। কিন্তু ইতিহাসের সবচেয়ে আশ্চর্য বিষয় হল, বড় পরিবর্তন অনেক সময় বড় কোনো মুহূর্ত দিয়ে শুরু হয় না। একটি শিখা, একটি গোল কাঠ, একটি মাটির টুকরো, একটি ছোট চিহ্ন, এই ছোট ছোট পরিবর্তনগুলো একে অপরের উপর দাঁড়িয়ে মানুষের পৃথিবীকে ধীরে ধীরে বদলে দিয়েছিল। আর যখন লেখা জন্ম নিল, তখন মানব ইতিহাস প্রথমবারের মতো মানুষের নিজে হাতে প্রমাণ রেখে যেতে শুরু করল। তার আগে আমাদের অতীতকে বুঝতে হয় মূলত হাড়, পাথর, আগুনের চিহ্ন, মাটির স্তর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে। কিন্তু লেখার পর মানুষ নিজেই বলতে শুরু করল সে কি করেছিল, কি কিনেছিল, কি বিক্রি করেছিল, কাকে শাসন করেছিল, কোন দেবতার পূজা করেছিল, কি যুদ্ধ করেছিল এবং কিভাবে তার সমাজ পরিচালিত হতো। এই মুহূর্ত থেকে মানবজাতির ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করল। প্রাগৈতিহাসিক পৃথিবী ধীরে ধীরে পরিণত হল লিখিত ইতিহাসের পৃথিবীতে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ লেখা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ শুধু হিসাব রাখা শুরু করেনি, সে ক্ষমতা সংরক্ষণ করতে শুরু করল, আইন লিখতে শুরু করল, রাজাদের নাম লিখতে শুরু করল, করের হিসাব লিখতে শুরু করল, যুদ্ধের স্মৃতি লিখতে শুরু করল, ধর্মীয় বিশ্বাস লিখতে শুরু করল। আর শহরগুলো ধীরে ধীরে এমন জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে পরিণত হল যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারে। আগুন থেকে শুরু হওয়া সেই দীর্ঘ যাত্রা এখন পৌঁছে গেছে নগর সভ্যতার দরজায়। কিন্তু নগর সভ্যতার জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবীতে জন্ম নেবে ক্ষমতার নতুন রূপ: রাজা, প্রশাসন, সেনাবাহিনী, আইন, কর এবং সংগঠিত রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের জন্মের গল্প বুঝতে হলে আমাদের যেতে হবে সেই প্রাচীন নগরগুলোর দিকে, যেখানে কাদামাটির ট্যাবলেটে মানুষের প্রথম লিখিত হিসাব থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছিল ইতিহাসের প্রথম শহর, প্রথম রাষ্ট্র এবং প্রথম সভ্যতার কাঠামো। সেখানেই শুরু হবে আমাদের পরের অধ্যায়। চাকা ও লেখার পর মানুষ কিভাবে শহর বানালো, রাজ্য গড়ল, আইন লিখল এবং শেষ পর্যন্ত নিজের সভ্যতার নাম ইতিহাসের পাতায় লিখে দিল।